সপ্তম শ্রেণী গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে গণিত ক্লাস শুরু করছি। আজকে এই অনুশীলনী 2 এর অঙ্ক সমাধান করব। যে অঙ্কগুলি আজকে পড়ার শিডিউলের মধ্যে আছে সেই অঙ্কগুলি সমাধান করব। আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছেন। আমরা এই অঙ্কগুলি করতে যে সূত্রগুলি লাগবে সেগুলি একটু জেনে নেই। সেটা হলো যে ক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্যটা কি? আগে এটা কি বা কাকে বলে এটা একটু জেনে নেই। ক্রয় মূল্য বলো, ক্রয় মূল্যটা কি? কোন জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য। কোন জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। যে মূল্যে কোন জিনিস ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। আমরা এটা ক্রয় মূল্য জানলাম। আর বিক্রয় মূল্যটা যে মূল্যে কোন জিনিস বিক্রয় করা হয় তাই বিক্রয় মূল্য। কোন জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাই বিক্রয় মূল্য বলে। আজকে আরেকটা জিনিস জানবো, সেটা হলো আর সেই লাভ হতে আমরা জানি এর আগে ক্লাসে করেছি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আরেকটা জিনিস আজকে জানবো যে ভ্যাট ট্যাক্স, এটা একটু দেখে নাও। আমরা করব আজকে এটা একটু জানবো নতুন কিছু। ভ্যাট, এই ভ্যাটটা কি? ভ্যাট বা মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেক্স ট্যাক্স। তাহলে এই ভ্যাটটা হলো, দেখো তোমরা বইয়ের মধ্যে দেখতে পারো, বইয়ের মধ্যে 30 পৃষ্ঠায় লেখা আছে কোন দ্রব্যে ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। বইয়ের মধ্যে 30 পৃষ্ঠায় লেখা আছে কোন দ্রব্যে ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। যেমন 500 টাকার কোন জিনিস ক্রয় করলাম, সেখানে আলাদাভাবে ভ্যাট বসাইলো, হয়তো 100 টাকা ভ্যাট বসাইলো, তাহলে তোমাকে ওই 500 টাকার জিনিসের মধ্যে 100 টাকা ভ্যাট বসাইলে তোমাকে দিতে হবে 600 টাকা, ওই দোকানিকে 600 টাকা। এরকম বিভিন্ন হারে, নির্দিষ্ট হারে একটা 5% অথবা 10% হারে সরকারকে দিতে হয়। হ্যাঁ, তুমি একটা জিনিস কিনলে ওইটার উপরে শতকরা হারে কিছু টাকা সরকারকে দিতে হয়, সেটাই ভ্যাট। আর এখানে সংজ্ঞা আকারে লেখা আছে যে কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে ভ্যাট বলা হয়। তাহলে এই ভ্যাটটা আমরা জানলাম, ভ্যাটটা কি জিনিসটাও চিনলাম। এখন অঙ্ক করব, অঙ্ক সমাধান করব। 12 নম্বর অঙ্ক দেখো, 12 নম্বর থেকে শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। 12 নম্বর থেকে শুরু করছি। এখন দেখো, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়, এই 625 টাকায় বিক্রয় করলে এই 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? বিক্রয় মূল্যটা চেয়েছে, 10% লাভে বিক্রয় মূল্যটা চেয়েছে। আর এখানে একটা মূল্য দেওয়া আছে যে 625 টাকা একটা মূল্য দেওয়া আছে, এটা বিক্রয় মূল্য, এটা 10% ক্ষতিতে দেওয়া আছে। এখন 10% লাভে বিক্রয় করলে কত টাকা আসবে সেই বিক্রয় মূল্যটা চেয়েছে। 10% লাভে বিক্রয় মূল্যটা চেয়েছে। তাহলে এখানে যদি আমরা ধরে নেই যে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য যোগ হবে, লাভ বলে যোগ হয়, আর ক্ষতি বলে সেটা বিয়োগ করতে হয়। এটা আমরা জানি যে তাহলে লিখবো যে 10% লাভে অথবা ক্ষতিতে, প্রথমে ক্ষতির কথাটা বলা আছে, আমরা লিখতে পারি 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, 10 টাকা বিয়োগ করতে হবে, শতকরা 10 টাকা বিয়োগ করতে হবে।
তাহলে এটা দেখি প্রথমে এই ক্ষতিটা বের করি 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত এটা বের করি 10% ক্ষতিতে প্রথমে ক্ষতি হয়েছে সেটাই লিখতেছি ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা যদি হয় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে কম হলে বিয়োগ হবে ক্ষতি হলে কম হয় 100 বিয়োগ 10 বা 90 টাকা এই 90 টাকা হয় 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 90 টাকা 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 90 টাকা এরপরে আবার 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা বের করব আবার 10% লাভে এখানে লিখি এইভাবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত এটা বের করি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 বা 110 টাকা হয় তাহলে প্রথমে দেখো বিক্রয় করেছে 10 টাকা ক্ষতিতে বিক্রয় করেছে সেটার বিক্রয় মূল্য বের হয়েছে 90 টাকা আবার পরে আবার বিক্রয় করেছে সেটা বিক্রয় মূল্য হয়েছে 110 টাকা প্রথম বিক্রয় মূল্য 90 টাকা দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা তাহলে যখন 110 টাকায় বিক্রয় করে তখন লাভ হয় 10% লাভ হয় আবার 90 টাকায় বিক্রয় করলে ওই জিনিসই 10% ক্ষতি হয় তাহলে আমরা কিভাবে লিখবো যে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা অথবা প্রথম বিক্রয় মূল্য 90 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 110 টাকা কারণ এখানে আমরা ঐকিক নিয়ম অঙ্ক করতেছি ঐকিক যেটার মান বের করব সেটা ডান পাশে লিখব ওই পরের বিক্রয় মূল্যটা মানটা বের করব প্রথম বিক্রয় মূল্যটা দেওয়া আছে পরের বিক্রয় মূল্যটা বের করব তাই ওটা ডান পাশে লিখব যে প্রথম বিক্রয় মূল্য 90 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 110 টাকা অথবা আমরা লিখতে পারি যে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা এভাবে লিখি যে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা এই কথাটা লিখি 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা নব্বই টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা অতএব 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে অতএব এই 625 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে কত টাকায় কত পরের টাকাটা বিক্রয় করলে ওইটাই 10% লাভ হবে তাহলে 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে কম হবে এটা 1 টাকার পরিবর্তে বিক্রয় করলে এটা কম হবে কম হলে ভাগ হবে 110 ভাগ 90 আবার এই 625 টাকায় বিক্রয় করলে তো ক্ষতি হয় 10% তাহলে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে যেটা করলেই হবে যে 110 গুণ বেশি হবে যেখানে 1 টাকার পরিবর্তে বিক্রয় করলে কম হবে এখানে 625 টাকার পরিবর্তে বিক্রয় করলে এটা বেশি হবে আর বেশি হলে গুণ হয় কম হলে ভাগ হয় আমরা জানি 625 বাই 90 তাহলে এই 90 এর যদি শূন্য কাটি
9 হয় আর 110 এর শূন্য কাটলে 11, তাহলে এটা কত হবে গুণ করলে কত হয় 11 দিয়ে 625 কে গুণ করলে তারপরে 9 দিয়ে ভাগ করব আমরা 11 দিয়ে 625 কে গুণ করে দেখো কত হয় গুণ করো স্যার 6875। হ্যাঁ 6875 6075 Yes, sir. এখন এটা আবার ভাগ করে দেখো কত পূর্ণ হয় এত টাকা হলো এটা ভাগ করলে কত হবে দেখো ভাগ করে দেখো যদি ভগ্নাংশ করি 763 পূর্ণ স্যার 763.888 पर 9 স্যার। হ্যাঁ 668 এটা গুণ করলে 11 দিয়ে 625 কে গুণ করলে 6875 ভাগ 9 তাহলে এটা ভাগ করলে হয় 763 পূর্ণ 8/9 অথবা 763 সমস্ত 9 এর 8 এত টাকা হয় আর এটাই কিন্তু এত টাকা বিক্রয় করতে হবে অথবা দশমিকেও নিতে পারি এভাবেও করে দিতে পারি অথবা দশমিকেও নিতে পারি তাহলে 625 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে এই এটা যে 763 পূর্ণ 9 এর 8 টাকা অথবা দশমিকেও নিয়ে যেতে পারো অত টাকায় বিক্রয় করতে হবে যে কোনো একভাবে করলেই হবে তাহলে ওই কি নিয়মে আমরা অঙ্কটা করতেছি যেটা মান বের করব সেটা ডান পাশে রাখি এখানে প্রথমে বলা হয়েছে যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় তাই 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করেছি 90 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 90 টাকা আবার 10% লাভের পরের অংশটা বলা হয়েছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে পরের বাক্যটা আবার 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা হয় লাভ হলে যোগ হয় আর ক্ষতি হলে বিয়োগ করতে হয় তাহলে এই প্রথম বিক্রয় মূল্য অথবা 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা 90 টাকায় বিক্রয় করলে কিন্তু 10% ক্ষতি হয় আবার 100 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয় এরকম এই যে 625 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হয় এটাই বের করতে বলছে এটাই আমরা বের করেছি এটাই উত্তর ওকে স্যার। বুঝতে পেরেছো সবাই यस স্যার। Yes, sir. বুঝতে পারছি। বুঝতে পারো আশা করি তো ঠিক আছে এই পর্যন্ত এটা এর পরের অঙ্কে চলে যাব আমি পরের অঙ্কটা তাহলে এখানে কিন্তু তোমরা শিখতেছো ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলি জানো এরপরে আরেকটা জিনিস শিখলাম যে ভ্যাট কি পরের অঙ্কটাই আসতেছে 13 নম্বর অঙ্ক প্রশ্নটি হলো মাইশা প্রতি মিটার 20 টাকা দরে অর্থাৎ 20 টাকা দরে বলতে এখানে 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো তার মানে 20 টাকা দরে মানে 20 টাকা মূল্যে এই 15 মিটার লাল ফিতা ক্রয় করলো অর্থাৎ 1 মিটার ফিতা 20 টাকা দিয়ে ক্রয় করে এরকম 15 মিটার ফিতা ক্রয় করলো ব্যাটের হার এখানে ব্যাটের হার 4 টাকা মানে 100 টাকা তাকে সরকারকে দিতে হয় অর্থাৎ ব্যাট দিতে হয় 4 টাকা এখানে বলা হয়েছে যে সে দোকানীকে 500 টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে এখন প্রথমে আমরা যে কাজটা করব ক্রয় মূল্যের উপর ব্যাট নির্ণয় করতে হবে প্রথমেই যে কাজটা করব ক্রয় মূল্যের উপর ব্যাটটা বের করতে হবে তাহলে এই যে 15 মিটার ফিতা ক্রয় করে হচ্ছে 20 টাকায় 1 মিটার ফিতা ক্রয় করে 20 টাকা এরকম 15 মিটার ফিতা ক্রয় করে কত টাকা এটা বের করব এরপরে এই যে তিনি
কত টাকার কাপড় কিনে এটা বের করলাম প্রথমে। এরপরে 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা। এখানে যে ব্যাটের হার 4 টাকা হলে তাহলে 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা। আমি যে কয় টাকা দিয়ে ওই কাপড় কিনেছি, ফিতা কিনেছি, সেটা কত টাকা ব্যাট দেয় এটা বের করব, ব্যাটের পরিমাণটা বের করব। এরপরে ওই ক্রয় মূল্যের সাথে ব্যাটের টাকাটা যোগ করে দেব। এরপর দোকানিকে এসে 500 টাকা দিলে ওই বাকি টাকাটা ফেরত দেবে। এভাবে অঙ্কটা করব। তাহলে প্রথমে ক্রয় মূল্যের ব্যাট বের করতে হবে, ক্রয় মূল্যের উপর ব্যাট বের করতে হবে। প্রথম কাজটা হবে 1 নম্বরে আমরা বের করব ক্রয় মূল্যের উপর ব্যাট বের করব। 1 নম্বরে ক্রয় মূল্যের উপর ব্যাট বের করব। ক্রয় মূল্যের উপর ব্যাট, ক্রয় মূল্যের উপর ব্যাট বের করতে হবে। ক্রয় মূল্যের মধ্যে যে ব্যাট হয় সেটা বের করব। ক্রয় মূল্যের ভ্যাট বের করতে হবে, ভ্যাট বের করতে হবে। এইটা তুলে নিলাম, যে তোমাদের লিখতে হবে না, আমার যা করতে হবে তাই লিখছি। তাহলে এখন ক্রয় মূল্যটা বের করব, যে আসলে কত টাকা ক্রয় করেছে। এখানে 1 মিটার ফিতার ক্রয় মূল্য হলো 20 টাকা। এখানে প্রতি মিটার 20 টাকা ধরে 15 মিটার ফিতা ক্রয় করবে। তাহলে লিখব 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। এরকম 15 মিটার ফিতা ক্রয় করেছে। 1 মিটার ফিতা ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, এই 20 মিটার 15 মিটার, এখানে 15 মিটার ফিতা ক্রয় মূল্য, তাহলে 20 গুণ 15 কত টাকা হবে বলো? স্যার 300 টাকা। 300 টাকা। তাহলে এই 15 মিটার ফিতার ক্রয় মূল্য, 15 মিটার এই লাল ফিতার ক্রয় মূল্য হলো 300 টাকা। এই 300 টাকা দিয়ে ফিতা ক্রয় করেছে। এখন এই 300 টাকার মধ্যে ভ্যাটটা বের করব। এই 300 টাকার মধ্যে ভ্যাটটা বের করব। 300 টাকায় কত টাকা ভ্যাট দেয় এটা বের করব। যেখানে 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা, 100 টাকায় ভ্যাট হয় 4 টাকা। এটা লিখি যে 100 টাকায় ভ্যাট হয় 4 টাকা, মানে 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা। ভ্যাট হয় 4 টাকা, এইভাবে লিখি, অথবা ভ্যাট দেয় 100 টাকায় দিতে হয় 4 টাকা। এই 300 টাকায় কত টাকা দিতে হবে এটা বের করব। স্যার আর হচ্ছে, স্যার আর হচ্ছে 1 টাকায় ভ্যাট হয় কম, কম হলে বাদ হবে। 1 টাকায় ভ্যাট হয় কম, কম হলে আমরা ভাগ করি, আর বেশি হলে গুণ করি। এখন 300 টাকায় 1 টাকায় ভ্যাট যত হবে 300 টাকায় হবে বেশি, বেশি হলে গুণ। 300 টাকায় ভ্যাট হয় বেশি হবে, তাহলে বেশি হলে গুণ করলাম। এখন 100 200 আর 300 এটা কাটলে, যে 100 দিয়ে 300 কে ভাগ করলে 3 হয়, তাহলে 12 টাকা। এই 300 টাকায় ভ্যাট দেয়, ভ্যাট 12 টাকা। 12 টাকা। 300 টাকায় ভ্যাট হয়েছে 12 টাকা। তাহলে এই 12 টাকা ওই 300 টাকার সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ দোকানি তাকে দিবে, দোকানিকে সে দিবে, দোকানি তার কাছে পায় আসলে 300 যোগ 12, 312 টাকা। যে ভ্যাট সহ ফিতার মূল্যটা ওই দোকানিকে দিতে হবে। তাহলে ভ্যাট সহ ফিতার মূল্য, এটা দেখি, ভ্যাট হয়েছে 12 টাকা আর ফিতার মূল্য হয়েছে এখানে 300 টাকা, আর ভ্যাট হচ্ছে 12 টাকা। তাহলে এখানে লিখব ভ্যাট সহ ফিতার মূল্য, ভ্যাট সহ ফিতার মূল্যটা বের করব।
ব্যাট সহ ফিতার মূল্য 300 টাকা, ফিতার মূল্য আর ব্যাট হচ্ছে 12 12 টাকা, 312 টাকা। 312 টাকা। 12 টাকা হলো। 312 টাকা। এই ব্যাট সহ ফিতার মূল্য হলো 312 টাকা। তাহলে এখন সে এখানে সে দোকানিকে 500 টাকা দিল, একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিল? তাহলে এখানে সে দোকানিকে 500 টাকা দিল, আমরা লিখতে পারি দোকানিকে সে 500 টাকা দিল, এটা না লিখলেও হবে। সে দোকানিকে 500 টাকা দিল, এটা লিখলেও চলে, না লিখলেও চলে। দোকানি তাকে ফেরত দিল, তো লিখেই নেই যে দোকানিকে দিল 500 টাকা, অর্থাৎ ওই মাইশা দোকানিকে দিল 500 টাকা। তাহলে এটাও লিখতে পারি যে দোকানিকে দিল 500 টাকা, দোকানিকে দিল 500 টাকা। আর দোকানি তাকে ফেরত দিবে কত? কারণ সে 312 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দিবে। যে দোকানি ফেরত দিবে, তাহলে দোকানি ফেরত দিবে কত টাকা? এই 312 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দিবে দোকানি। স্যার 188 স্যার, 188 টাকা। দোকানি ইয়েস স্যার, 188 টাকা। ফেরত দিবে 180 100। তাহলে 500 188 হবে, 180 না। 12 টাকা ওই দোকানি নিবে, তাহলে কত টাকা রইল? বিয়োগ করলেন স্যার 188, 188 188। 188 স্যার। 188 টাকা ওই দোকানি ফেরত দিবে ওই মাইশে। তাহলে 188 টাকায় কিন্তু উত্তর বের হলো। আমরা প্রথমে ওই মাইশা থেকে ফেরত দিবে। প্রথমে ফিতার মূল্যটা বের করেছি, এরপরে এই 100 টাকায় ব্যাট হয় 4 টাকা, এটা এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। এই ফিতার মূল্য হচ্ছে 300 টাকা, এই 300 টাকায় ব্যাট হয় কত? এটা বের করা হয়েছে 12 টাকা। 300 টাকায় ব্যাট হয় 12 টাকা। তাহলে এই ব্যাট সহ ফিতার মূল্য 300 টাকা, ব্যাট হচ্ছে 12 টাকা, তাহলে ব্যাট সহ ফিতার মূল্য হয় 312 টাকা। এখন সে দোকানিকে দিল 500 টাকা, সেই কারণে লিখলাম যে দোকানিকে দিল 500 টাকা। তাহলে ওই 312 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দিবে। তাহলে দোকানি ফেরত দিলে 500 টাকা থেকে 312 টাকা বিয়োগ করলে 188 টাকা স্যার বিয়োগ করে পাই 188 টাকা। বিয়োগ করে ভাই 100। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার, স্যার। বুঝতে পারছি। ইয়েস স্যার। ইয়েস স্যার। রিভিশন চলছে, তোমরা অঙ্কগুলি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে। এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করলে তো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরের অঙ্কটা যদি খেয়াল করি, 14 নম্বর অঙ্ক দেখো। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশে কত টাকার প্রয়োজন হবে? বাংলাদেশের টাকার পরিমাণটা চেয়েছে যে 3000 রুপিতে বাংলাদেশের কত টাকা হয়। তাহলে আসলে ভারতের রুপি হচ্ছে 0.63 রুপি সমান 1 টাকা, এরকম 3000 রুপিতে কত টাকা হয় এটাই চেয়েছে। টাকাটা ডানে থাকবে। হ্যাঁ, এই টাকার পরিমাণটা চেয়েছে, তাহলে এটা ডানে থাকবে। আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে এটা ডানে লিখবো যে 0.3 রুপি সমান 1 টাকা, অতএব 1 রুপি, অতএব 3000 রুপি সমান কত টাকা, এটা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব। এই অঙ্ক সময় পাবো আশা করি। তো আমি হোমওয়ার্ক ইয়েস স্যার। তোমরা বাসায় বেশি ইয়েস স্যার, পারবো। শিডিউল অনুযায়ী 14 নম্বর হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিচ্ছি না এখন আর। তোমাদের আজকেও পরীক্ষা আছে, তোমরা পরীক্ষাগুলি ভালোভাবে সম্পন্ন করো। আসলে আমরা এখন আর আপাতত হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা সময় পেলে ওই শিডিউলের অঙ্কগুলি বাসায় ভালো করে প্র্যাকটিস করো। তবে প্রতিদিনই কমপক্ষে 10টা করে অঙ্ক করতে বলি। তারপরে অন্যান্য বিষয়গুলো একটু সময় নিয়ে পড়বে। তুমি যেন পড়ার টেবিল অন্তত যেন 6টা ঘন্টা পড়ার টেবিলে থাকো, পড়া নিয়ে ব্যস্ত থাকো, এটা তোমাদের কাছে আশা করি। তোমরা এই 24 ঘন্টার মধ্যে অন্তত 6টা ঘন্টা পড়ার টেবিলে থাকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর অতিরিক্ত মোবাইল ব্যবহার করবে না, সেটা আমি প্রতিদিনই প্রায় বলে থাকি যে মোবাইল ওকে স্যার। ব্যবহার করলে এটা একটা নেশা হয়ে যায়, যারা করে না তাদের এটা নেশা। ওকে
পরে তাদেরকে এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন হয়ে যায়। সেই কারণে তোমাদের কাছেই মোবাইল রাখবে না, যতক্ষণ তোমাদের দরকার হয় এই লাইভ ক্লাস ভিডিও ক্লাস দেখার প্রেজেন্ট দেওয়ার, ততক্ষণই তোমাদের কাছে রাখবে, এছাড়া তোমাদের অভিভাবকের কাছে জমা দিবেন। তো ভালো থাকো। আর সবশেষে বলবো তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মিস করবে না কোনোদিনই, নামাজটা সময় মতো করে নেবে। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।